এত কম বয়সে বিয়ে দিও না, এতে মেয়ের ক্ষতি। সব শেষ হয়ে গেল। ঈশ্বর, তোর বাবা তো কত তাড়াতাড়ি চলে আসে, আজকে এত দেরি। ওই পরিবারের ওপরে হঠাৎ করে কালবৈশাখী ঝড়ের মতোই বিপদ নেমে আসে। ঘরের ভেতর থেকে ছুটে বেরিয়ে আসে পদ্মা। মা, আমি আসছি বলেই পদ্মা দৌড়ে ঘর থেকে বেরিয়ে যায়। পদ্মার মা মিনতি ও ঘর থেকে বেরিয়ে আসে, বলে, ওরে যাস না, যাস না বলছি। মেয়েটাও হয়েছে ডিঙ্গি, একটা কোনো কথা শোনে না। ওর বাবা আজকে আসুক দিকে। ওর বয়সী মেয়েগুলো ঘরে কত কাজ করে, আর আমার মেয়েটা দেখো সারাক্ষণ পাড়ায় পাড়ায় ঘুরে বেড়ায়। ও বাবা, আকাশে আবার মেঘ দেখা যায়। বিকেল হয়ে গেছে, যাই দিদিদের বাড়িতে কাজে যাই। মিনতিও বেরিয়ে পড়ে মালতীদের বাড়িতে কাজে যাওয়ার জন্য। রাস্তা দিয়ে আসার সময় হালকা হালকা ঠান্ডা বাতাস বইতে শুরু করেছে চারিদিকে। একটা ঘন কালো মেঘ ছেয়ে গিয়েছে। ভালোই করেছি ঘরে তালা লাগিয়ে দিয়ে, মেয়েটা যে কখন আসবে তার তো কোনো ঠিক নেই। আজকে বললাম ওকে বাইরে যাস না, তাও শুনলো না। থাক, বাইরেই পড়ে থাক। মিনতি রাগে গজগজ করতে করতে চলে আসে মালতীদের বাড়িতে। ঘরে ঢুকতেই মালতী বলে, বাবা তুমি এলে, আমি তো ভাবলাম বুঝি আসবে না। কেন দিদি, কেন গো? কখনো কি আমার কাজে কামাই হয়েছে? আসবো না মানে? তোমাকে এই অবস্থায় কাজ করতে দেবো আমি? হ্যাঁ, এত দেরি করলে কেন তাহলে? আর কইও না গো দিদি, আমার মেয়েটার জন্য হয়েছে যত জ্বালা। ঘরের একটা কুটো কেউ নাড়ে না। ভাবছি এবার তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেবো, যাতে ঘাট থেকে ঝামেলা না আমি। এই ঝামেলা নামাতে পারলে যেন আমি বেঁচে যাই। তুমিও না সত্যি এমন এমন কথা বলো। পরে কথা কইছি, আগে বাইরের কাজগুলো সারি। এই ঝড় বৃষ্টি এলো বলে। মিনতি তার কাজে লেগে পড়ে। গরুদের খেতে দেওয়া, বাসন ধোয়া, উঠোনে ঝাড় দিতে দিতে অবশেষে ঝড়টা জোরেই শুরু হয়। চারিদিকের ধুলো আর পাতা আবারও উঠোনে এসে পড়তে থাকে। তুমি উঠে আসো, উঠান ঝাড় দিয়ে আর কোনো লাভ নেই। ঝড় বৃষ্টি এলো বলে ভিজে গেলে আবার ঠান্ডা লেগে যাবে। তাহলে তুমি বসো দিদি, আমি একটু চা করে আনি। মিনতি চলে যায় রান্নাঘরে চা করতে। তখনই মালতী চিৎকার করে বললে, একটু তেলে ভাজা করো না, এই বৃষ্টিতে বসে বসে খেতে খুব ভালো লাগে। সারাদিন তো ঘরে একা আর ভালো লাগে না, তুমি এলেই দুদণ্ড কথা বলার লোক পাই। তুমি তোমার জন্য চা বসাবে। মিনতি চায়ের কাপ আর তেলে ভাজা নিয়ে বাইরের বারান্দায় এসে উপস্থিত হয়। দুজনেই বাইরের বারান্দায় বসে গল্প করতে থাকে। সত্যি দিদি, তোমার মতো লোক হয় না গো। আরো তো দুটো বাড়িতে কাজ করতে যাই, কই তারা তো আমার সাথে এমন ভাবে মেশে না। কথা বলতে বলতেই দুজনেই বাইরের দিকে তাকায়। ততক্ষণে ঝড় উঠেছে। দূরের আম গাছ থেকে টুকটুক করে আম পড়ছে। হ্যাঁ গো, তোমার চিন্তা হয় না তোমার মেয়েটা যে বাইরে আছে? হ্যাঁ গো দিদি, কতই না চিন্তা হয়। তুমি ওর পড়ালেখাটা বন্ধ করে খুব ভুল করেছো গো। তা তো বুঝি দিদি, কিন্তু পড়াশোনা চালাতে যে ভীষণ খরচা। ওর বাপ তো রিক্সা চালায়, আমি তিনটে বাড়িতে কাজ করি। কত করে আয় হয় বলো? বড় তো হয়েছে, উঁচু ক্লাসের বই, আরও কি সব ব্যাপার স্যাপার, অত কি পেরে উঠতে পারি? যদি ওর বাপের একটা রিক্সা থাকতো তাহলে হয়তো ভালো হতো। মেয়েটার একটা হিল্লে করতে পারলে বাঁচি গো দিদি। এত কম বয়সে বিয়ে দেবে? শোনো, দেখবে মেয়ে শুধরে যাবে। ওকে তো কোনো একটা কাজেও ভর্তি করিয়ে দিতে পারো। এখন তো গ্রামে গ্রামে সেলাই করাই কত কিছু শেখাচ্ছে। বাবা, আমার মেয়ে আবার করবে কিনা কাজ? হ্যাঁ, এক গ্লাস জল গড়িয়ে খায় না। দুজনেই চার পকোড়া খেতে খেতে কথা বলছিল। এমন সময় সেখানে চলে আসে পদ্মা। সে একেবারে ভিজে চুপসে গিয়েছে। মা, তুমি চাবি দিয়ে দিয়েছো? পদ্মাকে দেখেই মিনতি তেলে বেগুনে জ্বলে ওঠে। হ্যাঁ, আমি ঠিক করেছি তুই আজকে বাইরেই থাক। তুই আজকে বাইরেই থাকবি। তোর বাবা আসুক, তোর কয়েকদিনের মধ্যে আমি বিয়ের ব্যবস্থা করছি, দাঁড়া।
তুমি বিয়ে বিয়ে করো না তো মা, চাবি দাও চাবি দাও। দেবো না। এই পদ্মা, উঠে আয়, তুই তো পুরো ভিজে গেছিস। গামছা নিয়ে গা হাত পা মুছে নে, তোর মা চা করেছে, ভালো লাগবে। আর মাস একেবারে আমার কালি করে দিল মেয়ে ছেলেটা। বৃষ্টিতে ভিজে ভিজে পাড়ায় পাড়ায় কি সব করে বেড়াচ্ছিস? দুটো নারকেল কুড়িয়েছি আর কত আম কুড়িয়েছি জানো? ধন্যি করে দিয়েছে। ও বাবা কাকি, তোমাদের আম গাছের তলায় কত আম পড়েছে। এই বলে পদ্মা আবারও আম গাছের তলায় আম কুড়াতে যায়। এদিকে ঘন ঘন করকর করে বাজ পড়ছে, ঝড় বাতাসে গাছ এপাশ ওপাশ দুলছে, কিন্তু পদ্মার ওসব দিকে কোনো ভ্রুক্ষেপ নেই। মিনতি আর মালতী ভয়ে জড়সড় হয়ে গিয়েছে। সে আম তুলছে আর গামছায় রাখছে। কিছুক্ষণ পর এক গামছা ভরে আম নিয়ে এসে সে বলল, দেখো কাকি, কত আম পেয়েছি। তার মানে পাঁচুদেরও আম গাছের তলায় অনেক আম পড়েছে। বলেই পদ্মার একটু দাঁড়ায় না, সঙ্গে সঙ্গে দৌড়ে চলে যায়। আর এইদিকে মিনতি আর মালতী দুজনেই হাঁ করে তাকিয়ে থাকে। ভিজুক, ও সারাদিন ভিজুক, তারপর ঠান্ডা লাগলে দেবো একদম ঝেঁটার বাড়ি। পারো বটে, তোমাদের এইভাবে বেশ কেটে যায় বলো। জ্বালা জ্বালা দাঁড়াও না দিদি, তোমারও হবে, একটু সবুর করো। তবে আমার মেয়ের মতন হলে তো গেল। তুমি বসো, আমি যাই, তবে ভুলেও কিন্তু নিচে নামবে না। মিনতি রান্নাঘরে চলে যায়। সে জানে আজকে ঝড় বৃষ্টি হচ্ছে মানেই তার দিদি খেতে চাইবে খিচুড়ি। তাড়াতাড়ি রান্না বসিয়ে দেয় সে। কিছুক্ষণ পর পদ্মা আবারও এক গামছা আম নিয়ে এসে লাফাতে লাফাতে ঘরের বারান্দায় উঠে দাঁড়ায়। তাকে আসতে দেখেই মালতী এগিয়ে যায়। হ্যাঁ রে পদ্মা, মাকে এত জ্বালাস কেন? কোথায় জ্বালাতন করলাম বলো তো দেখি? মায়ের কথা শুনতে পাস না? এত ঝড় বৃষ্টির মধ্যে কেউ এ পাড়া ও পাড়া ঘুরে বেড়ায়। না ঘুরলে আম কুড়াতাম কি করে বলো তো দেখি? এত আম নিয়ে তুই কি করবি? জানি না কি করব। জানিস, ছোটবেলায় আমার খুব ইচ্ছে ছিল আমি কিছু একটা করব। তাই জন্য আমি লুকিয়ে লুকিয়ে আচার তৈরি করা শিখেছিলাম। চল আজকে আমরা আচার তৈরি করি। মিনতি দিদি, বটি আর বাটি নিয়ে এসো তো। মিনতি ভেতর থেকে একটা বটি আর বড় বাটি নিয়ে আসে। কি করবে দিদি? সব আমগুলো কেটে ফেলো, বলে দিচ্ছি আচার তৈরি করবে, চলো। ওখানেই বসে মিনতি আম কাটতে শুরু করে। এসেছিস তুই? কেন, বাইরেই তো থাকতে পারতিস। আজকে তোর বাপকে বলে তোর বিয়ে দেবো, দেখ কালকে। সারাক্ষণ শুধু বিয়ে আর বিয়ে, দেখবে ঘর ছেড়ে যখন পালিয়ে যাব না তখন বুঝতে পারবে। বাবা, তাহলে তো ভালোই হয়, বাতাস লাগে আমাদের, আর কোনো দায় দায়িত্বই থাকবে না। তা তো বলবেই, পড়ালেখা করতে চেয়েছিলাম, তা তো তুমি করতে দিলে না। আমি কি আর সাধে তা করেছি? তুই তো জানিস আমাদের অবস্থা। না গো দিদি, এত কম বয়সে বিয়ে দিও না, এতে মেয়ের ক্ষতি। আর তাছাড়া এখন তো দেখছো চারিদিকে যা হচ্ছে, কম বয়সে বিয়ে দিলে পুলিশের ভয় আছে। আচ্ছা পদ্মা, তুই তো কোনো কাজ করতে পারিস, মায়ের সাথে হাতে হাতে কাজ করবি, তাহলে আর মা তোর পিছনে এভাবে বলবে না। পদ্মা বাইরে আকাশের দিকে তাকিয়ে থাকে। বাইরে খুটখুটি অন্ধকার। ততক্ষণে ঝড় একটু কমে এসেছে, কিন্তু বৃষ্টি তখনও পড়ছে। মালতীদের বাড়ির সমস্ত কাজ সেরে মিনতি আর পদ্মা বাড়ি ফিরে আসে। মালতী তখনও ঘরে। মানুষটা এখনো এলো না কেন? কোথায় যে আটকে গেল কে জানে। মালতী দেখতে পায় আস্তে আস্তে ঘরের ভেতর প্রবেশ করছে রমাকান্ত। ঘরের দাওয়াতে ধপ করে রমাকান্ত বসে পড়লেও মালতী তাড়াতাড়ি দ্রুত এগিয়ে যায় তার দিকে। কি হয়েছে গো, তোমাকে এইরকম দেখাচ্ছে কেন? শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল। ঈশ্বর! আরে কি বলছোটা কি? আমাকে খুলে বলবে তো, কি শেষ হয়ে গেল? সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ। অনেক
অনেক বড় সর্বনাশ হয়ে গেছে। আমার আমার কাজটা চলে গেছে। এবার তাহলে কি হবে? জানি না কি হবে, কিভাবে চালাবো সব কিছু বুঝতে পারছি না। কত টাকা জমিদার বাবু পায়, আমাদের আমাদের এবার কি হবে? আমি আমি কিছুই বুঝতে পারছি না। রমাকান্ত মাথায় হাত দিয়ে বসে পড়ে। মালতী কি বলবে কি করবে কিছুই বুঝতে পারে না। আচ্ছা, হাত মুখ ধুয়ে নাও, জামা পাল্টে ফেলো, ঠান্ডা লেগে যাবে। রমাকান্ত কিছু না বলে উঠে যায়। আর ওইদিকে ঘরের ভেতর বসে পদ্মা আর মিনতি ভাবতে থাকে। কিরে, তোর বাবা এখনো এলো না কেন বলতো? তোর বাবা তো কত তাড়াতাড়ি চলে আসে, আজকে এত দেরি। আমি গিয়ে দেখবো। এই বৃষ্টিতে আর রাতের বেলা বেরিয়ে কাজ নেই। আরে থামো তো, আমি যাই, গিয়ে দেখি। এই বলে পদ্মা বৃষ্টির মধ্যে আবারও বেরিয়ে যায়। হাতে একটা বড় টর্চ লাইট জেলে রাস্তা দিয়ে যেতে যেতে হঠাৎ দেখে দূরে একটা গাছ পড়ে গিয়েছে, আর গাছের তলায় কে যেন একটা পড়ে রয়েছে। আলোটা ফেলতে এসে দেখতে পায়, আর তখনই ছুটে যায় বড় একটা গাছের কাছে। সেখানে পড়ে আছে তার বাবা, গা থেকে বেরিয়ে যাচ্ছে রক্ত। বাবা, বাবা! পদ্মা কেঁদে ওঠে। তার চোখের জল বৃষ্টির জলের সাথে মিশে যায়। অনেক কষ্ট করে কাঠের টুকরোটা সরিয়ে বাবাকে তুলে দাঁড় করিয়ে আস্তে আস্তে বাড়ি নিয়ে আসে সে। দূর থেকে দুজনকে আসতে দেখে মালতী ছুটে যায়। কি হয়ে গেল? কি হয়ে গেল? বাবাকে নিয়ে ঘরে যাও, আমি ডাক্তার ডেকে আনি। পদ্মা রাতের বেলা দৌড়ে যায় ডাক্তার আনতে। দুই পরিবারের ওপরে হঠাৎ করে কালবৈশাখী ঝড়ের মতোই বিপদ নেমে আসে। পরের দিন সকালবেলা মালতী আর মিনতি বসে আছে ঘরের বারান্দায়। দুজনের মাথায় খুব চিন্তা। এবার কি হবে বুঝতে পারছি না। আমার এই অবস্থা, এই সময়তেই তো বেশি টাকা পয়সার দরকার, আর দেখো কি বিপদ ঘনিয়ে এলো। আমাদেরও গো দিদি, কি যে হলো, ঝড়ে পুরো লন্ডভন্ড করে দিল সব। এমন সময় পদ্মা লাফাতে লাফাতে 2 ব্যাগ আম নিয়ে মালতীদের ঘরে আসে। আরে ওই মেয়ে, তোর কি লজ্জা শরম নেই? আমাদের এই বিপদের সময় তোরা তো আনন্দ হচ্ছে। হ্যাঁ রে, তোমরা না বড্ড বোকা। কালকে আমাকে এত বড় বড় কথা বললে, আর আজকে দেখো কেমন ভেঙে পড়লে তোমরা। শোনো, আম কম কুড়ায়নি। এই বিপদের সময় তুই আবার কি কথা বলছিস? বিপদ যখন এসেছে কেটে যাবে ঠিক, কাল বৈশাখী ঝড়ের মতো। কিন্তু আমরা যদি ওইসব নিয়ে বসে থাকি তাহলে তো হয়ে গেল। এই সময় আমাদের উচিত পরিবারের পাশে দাঁড়ানো। আমরা এই আমের আচার তৈরি করে বিক্রি করব, তাহলে তো ভালো একটা উপায় হবে। কি বলো মা, কি বলো কাকি? আমি কিছু ভুল বলেছি? বাহ পদ্মা, তোর তো ভালো বুদ্ধি। কে বলেছে তোর বুদ্ধি নেই? আমার মা সব সময় ভাবে আমি কিছুই করি না। আসলে আমি সব আম ঝড়ের মধ্যে কুড়িয়ে বাজারে বিক্রি করি, আর কিছু টাকা সংসারের জন্য সব সময় বাঁচিয়ে রাখি। সেটা আমি জানতাম, তবে আমি এটা জানতাম না যে আমার মেয়ের মাথায় এত বুদ্ধি আছে। দেখবে, আমরা এই এলাকার মধ্যে সব থেকে বড় আচারের ব্যবসায়ী হব। চলো চলো, তাড়াতাড়ি আচার তৈরি করতে হবে, চলো। যেমন রাতের পরে দিন আসে, তেমনি বড় বিপদের পর মাথা ঠান্ডা রেখে আমরা যদি কাজ করি, আমরা অবশ্যই ভালো কিছু করতে পারবো। দেরি করব না, চলো আচারটা তৈরি করে ফেলি। এরপর তারা আচারের ব্যবসা শুরু করে, একটা নতুন দিনের সূচনা করে।